ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। জয় ঠাস ঠাস করে কোনো কথা না বলেই আরোহীর গালে থাপ্পড় বসিয়ে দিল। জয়, তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোর কপাল ভালো, তোকে শুধু থাপ্পড় মেরেছি। আমার তো ইচ্ছা করছে তোকে কুপিয়ে কুপিয়ে এখানেই মেরে ফেলি। ওই ফকিন্নি ছোট লোকের জন্য তোর এত ভালোবাসা উঠলো কেন রে? পূজা, মুখ সামলিয়ে কথা বল। গত বছর পর্যন্ত না তোরা ওদের দেখতেই পারতিস না? এক বছরে ও তোদের এমন কি জাদু করলো যে ওর এত ভালো বন্ধু হয়ে গেলি? কেন, তোরা কি আগে অমানুষ ছিলি নাকি? হ্যাঁ, সাগরের সাথে মিশার আগে আমরা অমানুষ ছিলাম, কিন্তু ওর সাথে মিশার পর, ওর সাথে চলার পর মানুষ হতে শুরু করেছে। তোদের এসব জানতে হলে তোদের সাগরের অতীত জানতে হবে। আমার মূল্যবান সময় নষ্ট করে কারো অতীত জানার ইচ্ছা নেই। হ্যাঁ আরোহী, শুনে যা। তোরা যখন বলছিস তাহলে না হয় একটু শুনি। তোরা তো জানিস আমরা একই এলাকায় বড় হয়েছি, কিন্তু ছোট থেকেই সাগরের সাথে আমরা কেউ মিশতাম না বললে ভুল হবে। আমরা মিশতে পারতাম না, কারণ সাগর বাকি সবার চেয়ে আলাদা ছিল। আমাদের মতো স্কুলে এসে মেয়েদের সাথে কথা বলতো না, না কোনো মেয়ের দিকে তাকাতো। আমরা বন্ধুরা সবাই স্কুলে পালিয়ে এদিক ওই দিক ঘুরতাম, কিন্তু ও সব সময় স্কুলে পড়ে থাকতো। এমনকি ছুটির পর আমরা সবাই মিলে কত আড্ডা দিতাম, কিন্তু ও স্কুল ছুটি হওয়ার সাথে সাথেই বাড়িতে চলে যেত। সাগর প্রতিদিন একটা কাজই করত। সকালে বাড়ি থেকে স্কুলে আসতো, সামনের ব্রেঞ্চে বসতো, স্যার ম্যামদের কথা শুনতো, আবার ছুটি হলে মাথা নিচু করে বাড়িতে চলে যেত। জানি আমরা কখনোই সাগরকে প্রাইভেট পড়তে দেখিনি। যেখানে আমরা সারা বছর প্রাইভেটের পিছনে ছুটতাম, সেখানে ও বাড়ির ভেতরে থাকতো। মাঝে মাঝে দেখতাম সাগর বই খাতা নিয়ে স্যার ম্যামের কাছে যেত, আর কোনো সমস্যা হলে তাদের কাছে গিয়ে বুঝে নিত। তার কারণে বিভিন্ন সময়ে আমরা ওকে বিভিন্ন নামে ডাকতাম, আর সব সময় ওর সাথে মজা করতাম। এইসব দেখেই আমরা বড় হয়েছি। হাতে পায়ে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের ফাজলামি একই রকম ছিল। অবাক হওয়ার বিষয় কি জানিস? আমরা সাগরকে নিয়ে এত ফাজলামি করতাম, সাগর কখনো আমাদের কিছু বলতো না। আমাদের গালি দেওয়া দূরের কথা, ও আমাদের খারাপ মুখে কথাও বলতো না। এখনও গত বছরের সেই দিনটার কথা মনে পড়ে, যেই দিন সাগর প্রথম আমাদের সাথে কথা বলছিল। আমরা তিনজন কলেজ শেষ করে বাইক নিয়ে ভিন্ন জগৎ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে মাঝ রাস্তায় রাজু সাগরের মতো কাউকে দেখতে পায়, আর আমাকে বলে, জয়, বাইক থামা। কেন, কি হয়েছে? সামনে লোকটা সাগর লন্ডাচ্ছে না? মনে হচ্ছে কি ওইটা সাগরই তো। কিন্তু ও মাঝ রাস্তায় কি করছে? আর ওর পাশের রাস্তায় পড়া ওই লোকটা বা কে? চল তোর কাছে গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চল। তারপর আমি বাইক নিয়ে সাগরের কাছে চলে যেতে লাগলাম। সেদিন সাগরের কাছে যাওয়ার কারণ ওই লোকটি ছিল, কারণ দূর থেকে দেখা যাচ্ছিল লোকটি রাস্তায় পড়ে রয়েছে, আর রাস্তার এই পাশ আর ওই পাশের মানুষ লোকটির কাছে না এসে দূর থেকে মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছে। অন্যদিকে সাগর একবার রাস্তায় দৌড়ে গাড়ি থামানোর চেষ্টা করছে, আবার লোকটির কাছে গিয়ে লোকটিকে সাহস দিচ্ছে আর চোখ খুলে রাখতে বলছে। আমি বাইক নিয়ে কাছে যাওয়ার পর বুঝলাম লোকটি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে রয়েছে, আর সাগর গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না, উল্টো দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছে। আমরা বাইক নিয়ে সাগরের সামনে যেতেই সাগর দৌড়ে আমাদের কাছে আসলো। সাগরকে দেখে আমরাও বাইক থামিয়ে নিলাম। ভাই ভাই, একটু সাহায্য করো না প্লিজ। কি হয়েছে, এমন করছিস কেন? দেখো না, লোকটা অ্যাক্সিডেন্ট করেছে,
ওনাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন না। লোকটা তোর কে হয়? আমার কিছু হয় না। এই লোকটিকে আগে তো কখনো ওর কাছে দেখিনি। তোর কিছু হয় যখন শুধু শুধু লোকটার জন্য কান্না করছিস কেন? যেভাবে রাস্তায় পড়ে আছে পড়ে থাকতে দে না। আমি সিএমের গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম আর আগে কণ্ঠে বললাম, তোরা কি মানুষ? আমার কি মনে হয় জানিস, তোরা মানুষ না। তোরা এখানে দাঁড়ানো বাকি সবার মতো পশু হয়ে গেছিস। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আমি তোদের মতো অমানুষের সাথে এত বছর পড়াশোনা করেছি। মানুষের সাথে ফাজলামো করতে করতে তোরা নিজেদের মনুষ্যত্বটাই মাটিতে মিশে দিয়েছিস। ছি, কি জানি বললি? লোকটা আমার আপন কেউ না, তাই না? আমি বাকি সবার মতো লোকটার মরার জন্য এখানে রেখে চলে যেতাম? আমি যদি বাকি সবার মতো হতাম না, তাহলে অনেক আগেই চলে যেতাম। আমি চাইলে এখানে দাঁড়ানো প্রত্যেকটা অমানুষের মতো হাতে মোবাইলে ভিডিও করতাম। সবাই চুপ করে আছে, কিন্তু আমি পারিনি। কেন জানিস? কারণ ওদের মতো লোকদের ফেসবুক আইডিতে ভাইরাল হওয়ার চেয়ে আমার কাছে এই লোকটা জীবনের মূল্য অনেক বেশি। আজকে তোরা আমাকে ওনাকে ফেলে রেখে সবার মতো চলে যেতে বলছিস। ওপরওয়ালা না করুক, কালকে যদি তোদের পরিবারে কেউ এভাবে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, তখন তাকেও তো কেউ নিয়ে হাসপাতালে যাবে। হয় তোদের মতোই সবাই দেখেও না দেখার ভান করে চলে যাবে, না হলে ফেসবুকে ঢুকে লাইভ ভিডিও দেখাবে। তখন তোরা কি করবি? ওনার কিছু হয়ে গেলে ওনার পরিবারের মানুষ যেভাবে কান্না করবে, একদিন ঠিক সেভাবে তোদেরকেও কান্না করতে হবে। কারণ কি জানিস? কারণ প্রকৃতি কাউকে ছাড় দেয় না। একদিন না একদিন তোর কর্মের ফল তোকে ভোগ করতে হবে, আর এটাই নিয়ম। কথাটা মনে রাখিস। সেই দিন সাগরের কথা শুনে আমাদের চোখে জল চলে এসেছিল, কারণ সাগরের কথা কোনো অংশে ভুল ছিল না। কিন্তু তবুও আমরা সাহস করে লোকটার সাহায্য করতে যেতে পারছিলাম না, কারণ পুলিশ। বাংলাদেশের খুনির শাস্তি না হতে পারে, কিন্তু সাক্ষীর শাস্তি নির্ঘাত হয়। সাগরের কথা শুনে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। অন্যদিকে সাগর একবার লোকের কাছে গিয়ে তাকে দেখছে, আবার গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না। সাগর, তুই যে লোকটাকে নিয়ে হাসপাতালে যেতে যাচ্ছিস, পরে যদি পুলিশ তোকে ধরে নিয়ে যায়? সাহস করে আমি সেদিন সাগরকে কথাটা জিজ্ঞাসা করে ফেললাম। জানি আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তুই কিভাবে জানিস? কারণ বাংলাদেশের দোষীর শাস্তি হয় না, কিন্তু যে দোষ করতে দেখে তার শাস্তি নিশ্চয়ই হয়। কিন্তু কেন? হ্যাঁ, কারণ আমি আমার চোখের সামনে কাউকে মরে যেতে দেখতে পারবো না। যদি তাকে বাঁচানোর অপরাধে আমাকে জেলের ভাত খেতে হয়, তাতে আমি খুশি। কারণ কি জানিস? কে? কারণ আমি সারা জীবন ভাববো আমি একজনের প্রাণ বাঁচানোর জন্য জেলে এসেছি, আর যদি আজকে তাকে ছেড়ে চলে যাই, তাহলে নিজের মনুষ্যত্বকে গলা চেপে মেরে তারপর আমাকে এখান থেকে যেতে হবে, যা আমি বেঁচে থাকতে কোনোদিন পারবো না। জানি না সেদিন সাগরের কথাগুলো শোনার পর আমাদের চোখের জল অবিরাম পড়েছিল, আর আমরা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারিনি। তাড়াতাড়ি রাস্তা থেকে একটা গাড়ি ধরে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে সাগরকে সাহায্য করছিলাম। আমরা যখন লোকটাকে গাড়িতে উঠাচ্ছিলাম, তখন আশেপাশের মানুষদের একবার চোখ বুলিয়ে নিয়েছিলাম। তখন দেখছিলাম সবাই নিজেদের মোবাইল বন্ধ করে মাথা নিচু করে রয়েছে, হয়তো অপমানে, না হলে লজ্জায়। সেদিন লোকটাকে আমরা সঠিক সময়ে হাসপাতাল নিয়ে যাওয়ার কারণে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু এই কাজটাই সাগরের জীবনে একটা বিপদ ডেকে এনেছিল, যার কথা আমরা পরের দিন কলেজে আসার পর জানতে পেরেছিলাম। পরের দিন যখন আমরা 3 জন কলেজে আসি, তখন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসি যেভাবেই হোক আজকে সাগরের সাথে বন্ধুত্ব করব। কারণ গতকালের সাগরের কিছু মুহূর্তের কথা আমরা অনেক বেশি মুগ্ধ আর প্রভাবিত হয়েছে। তাই আমরা নিজেদের লোভ সামলাতে না পেরে সাগরের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিই। সাগর কলেজে এসে কারোর সাথে কথা বলে না দেখে আমরা 3 জন তাড়াতাড়ি কলেজে এসে কলেজের গেটের সামনে বটগাছের নিচে বসে থাকি, যাতে সাগর আসলে ওর সাথে কথা বলতে পারি। সেই দিন সাগর কলেজে এসেছিল। ক্লাস শুরু হওয়ার কিছু সময় আগে সাগরকে কলেজে আসতে দেখে আমরা 3 জনেই অবাক হয়ে গেছিলাম। ও দেরি করে কলেজে এসেছিল, তার জন্য না, কারণ সাগর সব সময় দেরি করে কলেজে আসে। বরং অবাক হয়েছিলাম সাগরকে আজকে একটু বেশি শরীর ঢেকে আসতে দেখে। প্রতিদিন সাগরের কলেজের শার্টের হাতা ভাঁজ থাকলেও আজকে ভাঁজ করা ছিল না। আমরা ওইদিকে খেয়াল না দিয়ে দৌড়ে সাগরের সামনে চলে যাই। কিরে সাগর, কেমন আছিস? কোন বিষয়ে? ও, তোদের তো ধন্যবাদ দিতেই ভুলে গেছি। কালকে আমাকে সাহায্য করার জন্য তোদের ধন্যবাদ। কথাটা বলে আমি তাড়াতাড়ি করে হেঁটে ক্লাসের দিকে যেতে লাগলাম।
আরে কোথায় যাচ্ছিস? ক্লাসের সময় হয়ে আসছে। ক্লাস শেষ করে তারপর শুনবো। সাগর কোনো মতো কথাটা বলেই এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে গেল। সাগরের এমন ব্যবহার আমরা কিছুটা অবাক হলাম, কিন্তু তেমন কিছু মনে করলাম না। আমরাও ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে সাগরের দিকে তাকিয়ে দেখি সাগর তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। সাগরের এই ব্যবহার দেখে আমরা মনে একটু সন্দেহ তৈরি হলো। কেন জানি মনে হতে লাগলো সাগর কোনো না কোনো কারণে আমাদের সামনে পড়তে চাচ্ছে না। জয়, সাগর এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? জানি না। আমরা না ওকে বললাম ও যাতে ক্লাসের শেষে আমাদের কথা শুনে যায়? আমার মনে হয় সাগর আমাদের সামনে আসতে চাচ্ছে না, বা আমাদের কথা শুনতে চাচ্ছে না। কেন? সেটাই তো বুঝতে পারছি না। এখন তাহলে কি করবি? তাড়াতাড়ি চল, ওকে জিজ্ঞাসা করব এমন করছে কেন। জিজ্ঞেস করে কি লাভ হবে? দেখা যাক কি হয়। তাহলে আর দেরি কেন, চল যাই। হ্যাঁ চল। তারপর আমরা তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে সাগরের পিছনে যেতে লাগলাম। ক্লাস থেকে বেরিয়ে আমরা দেখলাম সাগর তাড়াতাড়ি করে কলেজের গেটের দিকে যাচ্ছে। তাই আমি পিছন থেকে সাগর সাগর বলে জোরে ডাক দিলাম, কিন্তু সাগর আমার ডাকে শুনেও না শোনার ভান করে গেটের দিকে যেতে লাগলো। সাগর আমার ডাকে সাড়া না দিয়ে নিজের মতো গেটের দিকে আরো দ্রুত যেতে দেখে আমরা দৌড়ে সাগরের সামনে চলে গেলাম। তোরা হঠাৎ আমার রাস্তা আটকে দাঁড়ালি কেন? আমরা যে কখন থেকে তোকে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না কেন? আমি শুনতে পাইনি রে। সাগরের হাসি দেখে বোঝা যাচ্ছিল সাগর আমাদের মিথ্যা কথা বলছে। তা তোরা আমাকে ডাকছিলে কেন? তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? দিমাগ দেখানো ছেলের সাথে হঠাৎ বন্ধুত্ব করতে মন চাইলো কেন? আমরা আগে সাগরকে দেখে বলতাম ও আমাদের দেমাগ দেখাচ্ছে, কারণ সাগর আমাদের সাথে মিশত না। লজ্জা দিচ্ছিস? না রে, আমি তো এমনিতেই বললাম। তাহলে বল, আমাদের সাথে বন্ধুত্ব করবি না? আচ্ছা, আজকে থেকে আমরা বন্ধু। তাহলে ক্যান্টিনে চল, এই খুশিতে একটা ট্রিট দেব। না রে, আমার সময় নেই, আমাকে বাড়িতে যেতে হবে। আরে চল। সাগরের হাত ধরে টান দিলাম। সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, চলো। আমি তোর চিৎকার শুনে মনে হলো তুই হাতে ব্যথা পেয়েছিস, কিন্তু তুই ব্যথা পেলি কি করে? না আসলে কি মানে করছিস? আসলে কালকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোথায় দেখি? না দেখা লাগবে না। দেখা লাগবে না মানে? যদি বড় কোনো ব্যথা পেয়ে থাকিস তাহলে তোর ডক্টর দেখাতে হবে। তেমন বড় না। আরে দেখতে দে। সাগর দেখতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে সাগরের শার্টের হাতা উপরে উঠিয়ে দিলাম। তারপর যা দেখলাম, সত্যি বলতে আমরা তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ সাগরের হাতে কোনো ব্যথা পাওয়ার চিহ্নও নেই, উল্টো তার জায়গায় আছে মারের চিহ্ন। দেখে মনে হচ্ছিল কেউ অনেক জোরে সাগরের হাতে লাঠি জাতীয় কিছু দিয়ে বাড়ি দিয়েছে। সাগরের হাতে মারের দাগগুলো দেখে আমরা অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে রয়েছি, আর সাগর মাথা নিচু করে রয়েছে। তোদের দেখা শেষ হয়েছে? আমাদের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আচ্ছা, আমি চলি। আমি নিজের হাতে ঠিক করে চলে যেতে লাগলাম। সাগর, তোর হাতে এত নির্মমভাবে কে মেরেছে? কেউ না। সাগর, আমরা না বন্ধু, বন্ধুর কাছে কিন্তু কোনো কথা লুকাতে হয় না। বাদ দে সব। বল না কি হয়েছে? এখানেও হ্যাঁ। এত নির্মম ভাবে তো সারা শরীরকে মেরেছে? কেউ মারেনি। তাহলে এগুলো কি? এগুলো পুরস্কার। পুরস্কার? কিসের পুরস্কার? কালকে ওই লোকটিকে বাঁচানোর পুরস্কার। কিছু না। সাগর, আমরা বুঝতে পারছি কালকে বাড়িতে যাওয়ার পর তোর সাথে কিছু না কিছু একটা হয়েছে, তাই আমাদের কাছে আর লুকিয়ে লাভ নেই। বুঝতে যখন পেরেছিস তাহলে শুনে আর কি করবি? বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা তো জানি না, তাই শুনতে চাচ্ছি। আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি চলি। আমি মুখ ঘুরে হাঁটতে লাগলাম। আমি আমার বাইক দিয়ে তোকে বাড়িতে দিয়ে আসবো, তুই বল। বাইক ওঠার অভ্যাস আমার নেই। বাইকে ওঠার অভ্যাস নাই নাকি? তুই আমাদের বলতে চাইছিস না? তোদের যা মনে করার করতে পারিস। সে তুই যাই বলিস, তোর সাথে কি হয়েছে তা না শোনা পর্যন্ত আমরা তোকে ছাড়ছি না। তোদের সাথে এখানে বসে তোদের কাহিনী শোনানোর আমার সময় নেই। দরকার পড়লে তোর সাথে হেঁটে হেঁটে আমরা বাড়িতে যাব, তবুও কাহিনী শুনে তোকে ছাড়বো না। হ্যাঁ জয়, ঠিক বলছে। তোর কাহিনী শুনতে যদি একদিন আমাদের হেঁটে হেঁটে যেতে হয়, তাহলে আমরা হেঁটে যেতে রাজি আছি। তোদের ইচ্ছে। কথাটা শেষ করে
সাগর হাঁটতে লাগলো। আমিও বাইকটা তাড়াতাড়ি এনে বাইক সাথে করে নিয়ে সাগরের পাশে হাঁটতে লাগলাম। এখন বল। কালকে সন্ধ্যার আগে আমাদের বাড়িতে পুলিশ গিয়েছিল কেন? আমাকে জিজ্ঞাসাবাদ করতে। লোকটা অ্যাক্সিডেন্ট কি করে করলো, আমি তাকে কিভাবে পেলাম, এইসব নিয়ে। তারপরে কি পুলিশ তোকে ধরে থানায় নিয়ে গিয়েছিল? না। তাহলে তোকে এমন করে মারলো কে? ভাইয়া। কি তোর ভাইয়া মেরেছে? হ্যাঁ। তুই একটু পরিষ্কার করে বলতো কি হয়েছিল। তাহলে শোন, কালকে পুলিশ আমাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে চলে যাওয়ার পর মা ভাইয়াকে ফোন করে বলে বাড়িতে আসার জন্য। যে বাড়িতে পুলিশ এসেছিল, মায়ের কথা শুনে ভাইয়া রেগে তার কাজকর্ম ফেলে রেখে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই একটা লাঠি হাতে নিয়ে আমার রুমে আসে আর আমাকে জিজ্ঞাসা করে, কোথায় কি করছিস? মানে তুমি কোন বিষয়ে কথা বলছো? বুঝতে পারছিস না আমি কোন বিষয়ে কথা বলছি, নাকি বুঝে না বোঝার ভাব করছিস? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কোন বিষয়ে কথা বলছো। কোথায় কি অপকর্ম করে এসেছিস যার জন্য বাড়িতে পুলিশ এসেছিল? আমি কোনো অপকর্ম করিনি। তাহলে কি খুন করেছিস নাকি আগের মতো কাউকে মারার চেষ্টা করেছিস? না, আমি শুধু একজনকে বাঁচিয়েছি। তোর কত বড় সাহস, তুই আমাকে মিথ্যা কথা বলিস? ভাইয়া বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। বুঝেছি, তুই এইভাবে সত্যি কথা বলবি না, তোর জন্য অন্য পথই দেখতে হবে। কথাটা শেষ করেই ভাই আমাকে লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো আর বলতে লাগলো, তোর জন্য একটা এতিমের জন্য আমাদের বাড়িতে পুলিশ এসেছে। জীবনে কোনো পুলিশ এই বাড়ির ত্রিসীমানায় পা দেওয়ার সাহস পায়নি, আজকে তোর জন্য পুলিশ সরাসরি এই বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। কোথায় না কোথায় কাকে না কাকে জানি মেরে বাড়িতে এসেছে, লুকিয়ে বসে রয়েছিস আর এখন আবার মিথ্যা কথা বলছিস। এতিমের বাচ্চা এতিম, তোর জন্য আমাদের বাড়িতে পুলিশ পা দিবে কেন রে? অপকর্ম করার আবার বাড়িতে এসে লুকিয়ে থাকা বের করছি। এইসব বলতে বলতে ভাই আমাকে লাঠি দিয়ে বাড়ি মারতে লাগলো আর আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম, মরে গেলাম ভাইয়া, ভাইয়া তোর পায়ে ধরছি, প্লিজ তুই আমাকে আর মারিস না। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। একজন লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, তাকে শুধু হাসপাতালে নিয়ে গিয়েছি আর পুলিশ হাসপাতাল থেকে আমাদের বাড়ির ঠিকানা পেয়ে আমাকে জিজ্ঞাসা করতে এসেছিল। ও ভাইয়া প্লিজ আমাকে আর মারিস না, খুব ব্যথা পাচ্ছি ভাইয়া প্লিজ। আমি এইসব বলে চিৎকার করছি আর ব্যথায় ছটফট করছি। আমার কথাগুলো শুনে ভাইয়া বলল, আবার মিথ্যা কথা বলছিস? তোকে আস্তে আস্তে মারছি তো, তাই তোর মুখ দিয়ে মিথ্যা কথা বের হচ্ছে। তোর মুখ দিয়ে সত্যি কথা কিভাবে বের হতে হয় তা আমি জানি, দাঁড়া তোকে দেখাচ্ছি। কথাটা শেষ করে ভাইয়া আমাকে আরো জোরে জোরে মারতে লাগলো। আমি ব্যথা সহ্য করতে না পেরে আরো চিৎকার করতে লাগলাম। তোর ভাইয়া তোকে এমন নির্মমভাবে মারছিল, তখন তোর মা বাবা বোন আসেনি তোর ভাইকে আটকাতে? বাবার নীতি বাড়িতে ছিল না। আর তোর মা? মার খাওয়ার এক ফাঁকে দেখছি মা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। মাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে বললাম, মা ভাইয়াকে একটু বলো না আমাকে যেন না মারে। ও মা বলো না, ও মা বলো না একটু ভাইয়াকে, খুব কষ্ট হচ্ছে মা, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ মা ভাইয়াকে একটু থামাও। ব্যথায় ছটফট করতে কান্না করতে করতে বলেছিলাম। তখন মা কি করেছে জানিস? কি করেছে? মা খুব যত্ন করে দরজার সামনে থেকে অন্য ঘরে চলে গিয়েছে। তোর ভাইয়াকে আটকায়নি? না। কেন? যদি ভাইয়াকে আটকাতেই চাইতো তাহলে নিজে ফোন করে আমাকে মারার জন্য ভাইয়াকে ডেকে আনতো। মার খাওয়ার পরে যখন আমি বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, রাতে শরীরে জ্বালা করার কারণে আমার জ্ঞান ফিরে আসে। আমি কোনো মতে মাথা ঘুরে পাশে তাকিয়ে দেখি নিধি কান্না করতে করতে আমার শরীরে মরম লাগিয়ে দিচ্ছে। নিধিকে কান্না করতে দেখে আমি বললাম, এই পিচ্ছি কান্না করছিস কেন? ভাইয়া, বড় ভাইয়া তোমাকে আজকে আবার মেরেছে। মেরেছি কিনা তা তো দেখতেই পাচ্ছিস। বড় ভাইয়া সবসময় তোমার সাথে এমন করে, তুমি কিছু বলতে পারো না? কি করে বলি বল, উনি তো আমার বড় ভাই। তাতে কি হয়েছে, সবসময় এমন অত্যাচার কি সহ্য করা যায়? বাদ দে না, তুমি হয় ভাইয়াকে এরপর থেকে ভাইয়া যদি মারে উত্তর দিবে, না হলে কি? না হলে এই বাড়ি থেকে চলে যাবে। আমি বাড়ি থেকে চলে গেলে তোর ভালো লাগবে? আমার ভালো না লাগুক, কিন্তু আমি তোমাকে এইভাবে মার খেতে আর দেখতে পারবো না। তারপর নিধি কান্না করতে করতে আমার সম্পূর্ণ শরীরে মলম লাগিয়ে দিয়ে আমাকে নিজের হাতে ভাত খেয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। আর আমি চুপচাপ পিসিটার দিকে তাকিয়ে থাকি। পিসিটা মাত্র সপ্তম শ্রেণীতে পড়লেও আমার কেমন খেয়াল রাখে, ঠিক যেন মায়ের মতো। আমার মা এতটা খেয়াল রাখে না। পিসিটার কথা ভাবতে ভাবতেই আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে কাজ শেষ করে কলেজে চলে আসি। সকালের নাস্তা করিসনি? আমার জন্য সকালের নাস্তা তৈরি হয় না।
কেন? সে অনেক কথা, এখন আর বলার মতো সময় নেই। পাশে একটা রেস্টুরেন্ট আছে, চল কিছু খেয়ে নিবি। না রে, আমাকে বাড়িতে যেতে হবে। তুই বাড়িতে যাওয়ার জন্য এত উতলা হয়ে রয়েছিস কেন? আমি তাড়াতাড়ি বাড়িতে না গেলে বাড়ির কাজগুলো কে করবে? কেন, তোদের বাড়ির কাজের লোক নেই? আছে তো। তাহলে সে করবে, তুই তাড়াতাড়ি বাড়িতে যাবি কেন? আমি বাড়িতে না গেলে সে কাজ করবে কি করে? মানে? মানে আমাদের বাড়ির কাজের লোক এখন তাদের সাথে গল্প করছে। কোথায়? এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই। কেন, আমি আছি না? তুই মানে? মানে আমি বাড়ির কাজের লোক। কি? হ্যাঁ, আচ্ছা চলি রে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আরও দেরি করে বাড়িতে ফিরলে পরে আবার ভাগ্যে দুপুরে খাবারও জুটবে না। কথাটা শেষ করে সাগর চলে গেল, আর আমরা অবাক হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। জানি না রে, সাগরকে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত আমরা চারজন অবাক নয়নে তাকিয়েছিলাম। সাগর চোখের দৃষ্টির অগোচরে চলে যাওয়ার পর আমরাও বাড়িতে চলে আসি, কিন্তু আমাদের মাথা থেকে প্রশ্ন দূর হচ্ছিল না। বারবার শুধু সাগরের কথা আর হাসিগুলোই মাথায় আসছিল। আমরা এসব নতুন না, তাই হয়তো হাসতে পারছি। সাগরের এই কথাটাই বারবার মাথায় ঘুরছিল, আর সারাদিন সারা রাত সাগরের এই কথাটাই ভেবেছি, আর এর অর্থ বোঝার চেষ্টা করেছি। মাঝে মাঝে ভাবতাম, এর অর্থ কি? সাগরকে ওর ভাই এর আগেও মেরেছে, নাকি সব সময় ওর ভাই ওকে মারে? কিন্তু কেন? কি এমন কারণ থাকতে পারে যে ওর ভাই ওকে সবসময় মারবে? এই কেন এর উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম সাগরের কাছেই এই প্রশ্নের উত্তর জানতে চাইব, আর সেই জন্য পরের দিন কলেজের জন্য অপেক্ষা করতে থাকি। পরের দিন তুই সাগরের এই প্রশ্নের উত্তর জানতে পেরেছিলি? কেন জানি আরো এই চোখের কোণে জল দেখতে পেলাম। কিরে বল, জানতে পেরেছিলি নাকি না? হ্যাঁ, পেরেছিলাম। কি জানতে পেরেছিলি? পরের দিন কলেজে সাগরকে প্রশ্নটা জিজ্ঞাসা করতেই সাগর আমাদের যা বলছিল তা শুনে আমরা চারজন রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কি এমন বলেছিল যার জন্য তোরা অবাক হয়ে গেছিলি? শুন তাহলে। সেই দিন রাত আমাদের কাছে জানি শেষই হচ্ছিল না। সারা রাত আমরা চারজন অপেক্ষা করতেছিলাম কখন রাত শেষ হবে। কিন্তু ওই যে কথাই আছে না, অপেক্ষার প্রহর শেষ হতে একটু বেশি দেরি হয়। আমাদের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। অপেক্ষা করতে করতে আমরা কখন যে ঘুমিয়ে পড়ছিলাম তা আমরা নিজেরাও জানি না। সকালে মা এসে আমাকে ডাক দেয়। জয়, এ জয়, ওঠ। মা, যাও তো, বিরক্ত করো না, একটু ঘুমাতে দাও। আর কত ঘুমাবি? কলেজের সময় তো হয়ে আসলো, কলেজে যাবি না? কয়টা বাজে? 9:30 বেজে গিয়েছে। কি, এত বেলা হয়ে গেছে আর তুমি আমাকে এখন ডাকছো? আমি তো তোকে সেই কখন থেকে ডাকছি, তোরই তো বিছানা থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। মা, তুমিও না, এমনিতেই আজকে আমাকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে হতো, আর তুমি আমাকে এত বেলা করে ডাকলে, দূর, ভালো লাগে না। যাক বাবা, উনি সকালে ঘুম থেকে উঠবে না আর দোষ আমার হয়ে গেল। তারপর আমি কোনো মতো ফ্রেশ হয়ে এসে নাস্তা করেই বাইক নিয়ে কলেজে চলে আসলাম। পিছন থেকে মা আমাকে ডেকে নাস্তা করে যেতে বলল, কিন্তু আমি দেরি হয়ে গিয়েছে বলে কলেজে চলে আসলাম। আমি কলেজে এসে দেখি আমাদের আড্ডার জায়গায় রাজু, সিয়াম আর রিয়াদ আগে থেকেই বসে আছে। আমি বাইক রেখে ওদের কাছে গেলাম। কিরে জয়, আজকে কলেজে আসতে এত দেরি করলি কেন? আর বলিস না, কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই উঠতেও দেরি হয়েছে। আর বলিস না, সাগরের কথাগুলো চিন্তা করতে করতে ঘুমাতে আর পারিনি। ওর কথা কালকে রাতে আমাদেরকেও ঘুমাতে দেয়নি, তাই তো আজকে তাড়াতাড়ি কলেজে চলে এসেছি। আচ্ছা, সাগর কি কলেজে এসেছে? না রে, সে কখন থেকে ওর জন্য এখানে বসে অপেক্ষা করছি, কিন্তু ওর আসার কোনো চিহ্নই দেখছি না। আমার মনে হয় কি ও কলেজে আসবে না। আসবে আসবে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সাগর কালকে আসবে, কারণ সাগর কলেজ বন্ধ করার মতো ছেলে না। কিন্তু কখন? চল এখন তাহলে সাগরের কাছে যাই। তারপর আমরা সবাই মিলে সাগরের সামনে গিয়ে উপস্থিত হলাম। সাগর আমাদের দেখে দাঁড়িয়ে গেল। তোরা সবাই দৌড়ে কোথায় যাচ্ছিস? আমরা তোর কাছে আসছিলাম। কেন? অসম্পূর্ণ কথা মানে? আরে ওই তোর ভাই তোকে এমন ভাবে মারে কেন, আর তোর মা দেখেও কিছু বলে না কেন? এসব কিছু জানতে চাই।
এগুলো জেনে তোরা কি করবি? জানি না কি করব, কিন্তু আমরা জানতে চাই। কেন এতদিন আমাকে নিয়ে এমনিতে মজা করছিস, আর আজকে আমার কষ্টের কথা শুনে এসব নিয়ে মজা করতে চাস নাকি? থাক, তোর কষ্টের কথা আমাদের শুনতে হবে না। ভেবেছিলাম তোর কষ্টের কথাগুলো আমাদের বললে তোর মন হালকা হবে, আর আমরা জানতে পারবো তোর সাথে তোর মা ও ভাই এমন করে কেন। কিন্তু তুই বলবি কিনা আমরা তোর কষ্টের কথা শুনে ওইসব নিয়ে তোর সাথে ফাজলামি করব? সাগর, আমরা মানছি আমরা খারাপ, একটু বেশি দুষ্ট, তোর সাথে সবকিছু নিয়ে ফাজলামি করি, কিন্তু বিশ্বাস কর আমরা এতটা খারাপ না বা দুষ্ট না যে কারো কষ্টের কাহিনী নিয়ে তার সাথে ফাজলামি করব, মজা করব। তো কথার কাজ নেই, চল তোরা আমরা চলে যাই। হ্যাঁ চল। আরে আরে কোথায় যাচ্ছিস? আমি তো তোদের সাথে ফাজলামো করলাম, এত ওরা কিনা রেগে যাচ্ছিস? ওইটা ফাজলামি ছিল, আমার কাছে তো এইটাই কোনো অংশে ফাজলামি মনে হচ্ছে না। তোর কাছে ফাজলামো না মনে হলেও এইটা আমার কাছে ফাজলামি ছিল। এখন চল। কোথায় যাব? কেন, ক্লাসে। তুই আমাদের তোর কাহিনী বলবি না? এত কিছু বলার সময় কোথায়? আমাদের হাতে এত সময়, আর তুই বলছিস সময় কোথায়? তোদের হাতে সময় থাকলেও আমার হাতে সময় নেই, আমাকে ক্লাস করতে হবে। একদিন ক্লাস না করলে কিছু হবে না। তেমন কিছু না হলেও আমার অনেক কিছুই হবে। বন্ধুদের জন্য একদিন ক্লাস বন্ধ করতে পারবি না? কিন্তু কোনো কিন্তু না। তাছাড়া আমরা তো মাত্র প্রথম ক্লাসটা করব না। এত যখন জোরাজোরি করছিস তাহলে চল যাই, কোথায় গিয়ে বসি, তারপর তোদের কাহিনী শোনাই। হ্যাঁ চল। তারপর আমরা সবাই সাগরকে নিয়ে কলেজের পাশে নদীর দিকে গিয়ে নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসলাম। হ্যাঁ সাগর, এখন বল। কি বলবো? তোকে তোর ভাইয়া কবে থেকে মারে? ভাই আমাকে ছোটবেলা থেকে মারে, আর মা তখন থেকে অবহেলা করে। হয়তো জানি, হয়তো না। তোরা তো জানিস আমাদের পরিবারে আমরা 5 জন, ভাইয়া, আমি, আমাদের ছোট বোন নিধি, আর আমাদের মা বাবা। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখে এসেছি মা আমাকে তেমন ভালোবাসে না, সবসময় কেমন অবহেলা করে। অপরদিকে ভাইয়াকে কত আদর করে। বলতে দ্বিধা নেই যে ভাইয়ের প্রতি মার এত ভালোবাসা দেখে আমার হিংসা হতো। শুধু হিংসা নয়, অনেক হিংসা হতো। মা ভাইয়াকে নিজের হাতে খাইয়ে দিত, গোসল করে দিত, আবার গোসলের পর সুন্দর সুন্দর পোশাক পরে সাজিয়ে দিত। আর আমার বেলা সব কিছু হতে উল্টো। কখনো আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়া তো দূরের কথা, কখনো আমাকে ভাত বেড়েও দিত না। মা আমাকে গোসল করে সুন্দর পোশাক পরে সাজিয়ে দিয়েছে এমন শুধু আমি স্বপ্নেই দেখতাম, বাস্তবে মা আমার কাছে আসতো না। তোরা হয়তো জেনে থাকবে আমি ছোট থাকতেই বাবা অফিসের কাছে বেশি সময় বাইরেই থাকতো। যখনই বাড়িতে আসতো তখন আমার আর ভাইয়ের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে বাড়িতে ফিরতো। শুধু পোশাক নয়, অনেক খেলনা আর একটা বাচ্চার প্রয়োজনীয় যা যা লাগতো সব কিছু নিয়ে বাড়িতে ফিরতো। আর মা সবসময় সেই খেলনা পোশাক ভাইয়াকে দিত, আর তাকে পোশাক পরে রাখতো। আর আমার ভাগেরগুলো দিয়ে কী হতো জানিস? হ্যাঁ, আমার ভাগের পোশাক ভাইয়াকে পরিয়ে দিত, আর আমাকে ভাইয়ের পুরাতন পোশাকগুলো পরিয়ে দিত। আমার খেলনাগুলো ভাইয়াকে খেলতে দিত, আর ভাইয়ারগুলো যত্ন করে আলমারিতে সাজিয়ে রেখে দিত। কিছুদিনের মধ্যে ভাইয়া আমারগুলো ভেঙে ফেলতো। তারপর বাবা বাড়িতে আসলে মা সেইগুলো নিয়ে বাবাকে দেখিয়ে দেখিয়ে বলতো, দেখছো দেখছো তোমার ছেলের কাণ্ড, তুমি এত শখ করে টাকা দিয়ে খেলনাগুলো কিনে এনেছো, আরও কিনা কিছুদিন না যেতে খেলনাগুলো ভেঙে ফেলেছে। বাদ দাও না, ছেলে মানুষ ভাঙবেই তো, আবার যখন আসবে তখন ওর জন্য নতুন খেলনা নিয়ে আসবো। এখন বলো, তুমি শুভ্র পোশাক সাগরকে পরিয়ে রেখেছো কেন? আর বলো না, ওকে আমি কতবার বলি নতুন পোশাক গুলি পর, কিন্তু তোমার ছেলে কি বলে জানো? কি বলো? বলে আমি শুভ ভাইয়ের পোশাক পরবো, তুমি ওনাকে আমার পোশাক পরিয়ে দাও, আর আমাকে ওনার পোশাকগুলো পরতে দাও। যদি বলে যে তোমার শুভ ভাইয়ের পোশাক তো পুরাতন হয়ে গেছে, তাহলে কি? কি বললে? বলে আমি কিছু জানি না, আমি ভাইয়ের ওই পুরাতন পোশাকগুলোই পরবো, আমি আমার নতুন পোশাক পরবো না। এইসব বলে জেদ ধরে বসে থাকে। তারপর আমি আর কোনোভাবে ওকে নতুন পোশাকগুলো পরাতে পারি না। মা বাবাকে এইসব বলে বুঝিয়ে দেয়। প্রথমে মনে করতাম মায়ের আদর ভালোবাসা হয়তো এমনি হয়, কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম তখন বুঝতে পারলাম এগুলো ভালোবাসা আদর কিছুই না, বরং এগুলো অবহেলা। তোর মা যে তোর সাথে এমন করে, যখন বুঝতে শিখেছি যে মা নিজে ইচ্ছেতে আমাকে অবহেলা করে, তখন একবার বাবাকে গিয়ে বলেছিলাম। তারপর যা হয়েছিল তা আমার কাছে আরও বেশি দুঃখের আর কষ্টের ছিল। একদিন রাতে বাবা বাড়িতে ছিল, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে শোবার ঘরে চলে গেছি। বাবা নিজের রুমে বসে বসে একটা বই পড়ছে, আর মা ভাইয়াকে ঘুম পাড়িয়ে দিতে চলে গিয়েছে।
তখন ঈদে আমাদের মাঝে আসেনি। মা প্রতিদিন এমনি করে, খাবার খাওয়ার পর ভাইয়া কিনে ভাইয়ের রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর আমাকে বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়তে। যেখানে ভাইয়ের জায়গায় মার উচিত আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, কারণ আমি ভাইয়ার চেয়ে বেশি ছোট। সেদিন কেন জানি নিজের অভিমানগুলো ধরে রাখতে পারিনি, তাই আমি আমার রুম থেকে বাবার রুমে চলে গেলাম। আমি বাবার রুমে দরজার সামনে গিয়ে বললাম, বাবা, সাগর, তুমি এইখানে ঘুমাবে না? তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই বলার জন্য আসলাম। আগে আমার কাছে আসো, তারপর যা বলার বলিও। আমি এক পা করে বাবার রুমে গিয়ে বাবার কোলে বসলাম। হ্যাঁ, এখন বলো। আমি জন্ম নিয়ে তোমাদের উপর বোঝা হয়ে গেছি, তাই না? কি বলছো এসব? তুমি আমাদের সন্তান, তুমি জন্ম নিয়ে আমাদের উপর বোঝা হবে কেন? আর তোমাকে এসব কে বলেছে? কেউ না। তাহলে এসব কি বলছো? আমি চুপ করে আছি। সাগর, কি হয়েছে সত্যি করে বল তো আমাকে। মা আমাকে একটু ভালোবাসে না। কে বলেছে তোমাকে তোমার মা ভালোবাসে না? তুমি জানো তোমার মা কত বেশি ভালোবাসে? সব মিথ্যে কথা। মা আমাকে একটু ভালোবাসে না, উল্টো মা ভাইয়াকে বেশি ভালোবাসে। সাগর, বড় ভাইয়ের সাথে হিংসে করতে নেই। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? না, কিন্তু কিন্তু কি? আর তুমি কি বলতে যাচ্ছ একটু পরিষ্কার করে বলো তো। বাকি সবার মায়ের মতো আমার মা না। হঠাৎ এই কথা কেন? বাকি সবার মায়েরা তাদের সন্তানদের কত আদর করে, তাদের সাথে খেলে, তাদের নিজের হাতে খাইয়ে দেয়, তাদের সুন্দর সুন্দর পোশাক পরায়, তাদের ঘুম পাড়িয়ে দেয়। আর আমার মা? কেন তোমার সাথে তোমার মা এমন ব্যবহার কবে থেকে করে? তুমি যতদিন বাড়িতে থাকো শুধু ততদিনই। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর মা আমাকে তার কাছে যেতে দেয় না। তুমি বাড়ি থেকে যাওয়ার পর মা আমার সাথে যেমন ব্যবহার করে, তবে পাশের বাড়ির বিজয়ের মা তাদের পালিত কুকুরটার সাথে এমন ব্যবহার করে না। বিজয়ের মা ওদের বাড়ির কুকুরটাকে কি সুন্দর করে খাবার বেড়ে সামনে দেয়, কত যত্ন করে। আর আমার মা আমাকে একটু আদর করে না। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর সবসময় আমাকে ভাইয়ের পুরাতন পোশাক পরতে দেয়, আর ভাইয়া কেমন নতুন পোশাকগুলো পরায়। মা কি সুন্দর করে ভাইয়াকে নিজের হাতে খাইয়ে দেয়, আর আমার সামনে শুধু ভাতগুলো বেড়ে রেখে দেয়। ভাইয়া যদি কখনো জ্বর আসে বা শরীর খারাপ হয়, তখন মা কেমন পাগল হয়ে যায়, কি থেকে কি করবে মা বুঝে ওঠে না। অন্যদিকে আমার যদি জ্বর আসে বা শরীর খারাপ হয়, তাহলে মা আমার ঘরে একটু ওকে দিতেও আসে না। শুধু মা কেন, তখন ভাইয়াকেও আমার কাছে আর আসতে দেয় না। আমার কিছু হলেই আমাকে আমার ঘরে বন্দি করে রাখে। সময় মতো দরজা খুলে খাবার আর ওষুধটা শুধু দেয়। মা আমাকে ঘর থেকে বেরো হতে দেয় না, কারণ আমি ঘর থেকে বের হলে যদি ভাইয়ের শরীর খারাপ হয়ে যায়। এখন তুমি বলো মা আমাকে কীভাবে ভালোবাসে? আর আলমারিতে যে খেলনাগুলো দেখছো না, ওগুলো সব আমার। মা সবসময় আমার খেলনাগুলো ভাইয়াকে খেলতে দিত, আর ভাইয়ারগুলো আলমারিতে রেখে দিত। আমাকে আমার খেলনাগুলো সেও দেখতে দিত না। আর ভাইয়াগুলো ভেঙে ফেললে মা তোমাকে বলতো আমি ভেঙে ফেলেছি। আর ভাইয়াটাও ঠিক মায়ের মতো, আমার সাথে একটুও খেলে না, আমাকে তার কাছে আসতে দেয় না, আমাকে একটু ভালোবাসে না। আরও কত ছেলেদের কত বড় ভাই আছে, তারা তো তাদের ছোটো ভাইদের সাথে এমন করে না। তাহলে আমার ভাই আমার সাথে এমন করে কেন? সেদিন বাবা আমার মুখ থেকে মায়ের আর আমার ভাইয়ের বিরুদ্ধে একরাশ অভিমানের গল্প শুনেছিল, সেই ছোট থেকেই। তাহলে এতদিন আমাকে বলো নাই কেন? এতদিন তো বুঝতাম না যে মা আমাকে ভালোবাসে না, উল্টো অবহেলা করে। এখন বুঝতে শিখেছি, তাই তো তোমাকে বললাম। ঠিক আছে, আমি এই নিয়ে তোমার মায়ের সাথে কথা বলবো, তারপর দেখবে তোমার মা আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। সত্যি তো? হ্যাঁ, সত্যি। এখন তুমি তোমার রুমে গিয়ে ঘুমে আসো, তোমার মা আসলে আমি এই নিয়ে কথা বলবো। আচ্ছা। আমি চোখ মুছতে মুছতে তার রুম থেকে চলে যাই, আর বাবা বই পড়া বাদ দিয়ে আমার কথাগুলো ভাবতে লাগলো। আমি দরজার সামনে যেতেই দেখতে পেল মা দরজার অপর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার চোখ আমার মায়ের চোখের উপর পড়তেই আমি দেখতে পেলাম মার আগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। সাগর, তুই এত কিছু বলিস কিন্তু আসল কথাটাই বলিস না। কোন কথা? তোর ভাই কখন থেকে এবং কেন মারতে শুরু করেছিল? ওহ রাজু, হচ্ছেটা কি? সাগর যেভাবে বলতে ইচ্ছে করছে সেইভাবেই বলুক না। না মানে? রাজু, আমি বরং গিয়ে ক্লাস করি। তোদের আমার গল্প শুনে কাজ নেই, কারণ আমার গল্পের শেষে তো ভাইরাতে মার খাওয়ার মায়ের অবহেলাই আছে। এগুলো তো তোরা জানিসই। তাহলে শুধু বলে তোদের আর আমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে আর কেন হলো তা তো জানতে পারা না। আমি তো তারই কারণ এত সময় ধরে বলছি। যদি সরাসরি আমাকে ভাই মারতে শুরু করেছে তখন থেকেই বলি, তাহলে তোরা আমাকে আবার প্রশ্ন করবি যে তোর মা সামনে ছিল তবুও তোকে আটকালো না কেন। তাই আমি সব কিছু শুরু থেকেই বলছি, কিন্তু তোদের এসব ভালো লাগছে না,
তাই তোদের আর গল্পটা শুনে কাজ নেই, তার চেয়ে বরং আমি ক্লাসে চলে যাই। না না, তুই তোর মতোই গল্পটা বল, আমি আর কথা বলবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। তারপর বাবার রুম থেকে আমি চলে আসার পর মা রুমের ভেতর প্রবেশ করে বিছানা ঠিক করতে থাকে। বাবা মাকে দেখে বই রেখে মায়ের সামনে যায়। বাহ, আমার সামনে তো ভালোই অভিনয় করতে পার। তোমার তো অভিনয় জগতে থাকার দরকার ছিল। তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো। আর অভিনয় করতে হবে না, আমি কি বলতে চাচ্ছি তুমি ভালো করেই জানো। আমি দেখেছি তুমি দরজার অপর পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনছিলে। বেশ করেছি, শুনেছি। আর ওর সাথে আমার পক্ষে এসে ভালো ব্যবহার করা সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমার ছেলে। ও আমার ছেলে না, ভুলে যেও না। তুমি ওকে রাস্তা থেকে তুলে এনেছিলে। আর কোনো রাস্তার ছেলেকে আমি আমার নিজের ছেলে ভাবতে পারবো না। কেন পারবে না? তোমার নিজের ছেলে তোমাকে যতটা না ভালোবাসে, সাগর তার চেয়ে অনেক বেশি তোমাকে ভালোবাসে। তাছাড়া সাগর তো তোমার কাছে টাকা পয়সা চাই নেই, শুধু তো একটু ভালোবাসাই চেয়েছে। তুমি পারো না ওকে একটু ভালোবাসা দিতে? আর ভালোবাসার ঝুলি নিয়ে রাস্তায় বসে নেই। যে করে রাস্তার ছেলে এসে ভালোবাসা চাইবে আর আমি তাকে ভালোবাসা দিয়ে দিব। তুমি রাস্তার ছেলে কাকে বলছো? ভুলে যাও না, সাগর আর শুভ এর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। শুভ যেমন আমার ছেলে, সাগরও ঠিক আমারই ছেলে। তুমি একটা রাস্তার ছেলের জন্য আমার গালে হাত দিলে। আর একবার যদি তুমি সাগরকে রাস্তার ছেলে বলো, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। নিজের পরিবারের চাইতে রাস্তার ছেলের মূল্য তোমার কাছে এত বেশি। দেখে নিও একদিন এই ছেলে তোর মান সম্মান রাস্তায় মিলিয়ে দিবে। কোন ছেলে আমার মান সম্মান রাস্তায় বিলিয়ে দিবে তার সময় বলে দিবে। এইভাবে মা আর বাবার মধ্যে আরও কিছু সময় ঝগড়া হয়। এরপর থেকে মা আমাকে আর কিছু বলেনি, যা যেমন আদর করেছে। কিন্তু আমি দেখেছি মায়ের চোখে আমার জন্য একরাশ রাগ, যা আমার ওপর বের হওয়ার জন্য একটা সময়ের অপেক্ষা করছে। কিছুদিন পর বাবা এক কাজে শহরের বাইরে যায়, আর সেদিন রাতে মা তার অপেক্ষার সময় পেরিয়ে যায়। তারপর আমার সাথে যা করে তার কথা ভাবলেও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। বাবা যেদিন চলে যায় তার পরদিনই মা তার 2 হাত পিছনে দিয়ে আমার রুমে আসে। মা কিছু বলবে? বলবো না, করব। কি? তোকে আদর করব। সেই দিন না তোর বাবার কাছে আমার নামে বিচার দিয়েছিলি, যাতে কারণ আমি তোকে আদর করি নাই, তাই ভাবলাম আজকে তোকে একটু আদর করি। সত্যি বলছো মা, তুমি আমাকে আদর করবে? হ্যাঁ বাবা, সত্যি বলছি। একটু আমার কাছে আসো, তাহলে তো তোমাকে আদর করতে পারবো না। এই তো এসে গিয়েছি, এখন অনেক আদর করো। মায়ের কাছে যাওয়ার সাথে সাথেই মা আমার গালে 2টা ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। মা, তুমি আমাকে মারলে কেন? বাবা, আমি তো তোমাকে মারি নাই, আমি তো তোমাকে আদর করছি। কিন্তু এটা কোন ধরনের আদর? আমার আদর এমনই। কিন্তু তুমি তো ভাইয়াকে অন্যভাবে আদর করো। খুব শখ না ভাইয়ের মতো আদর খাওয়া? হ্যাঁ, অনেক শখ। এই বয়সে বড় ভাইয়ের সাথে হিংসা করিস? আর তো বছর পরেই রয়েছে। কথাটা শেষ করেই মা তার পেছন থেকে আরেক হাত বের করে, আর সেই হাতে ছিল একটা লাঠি। সেই লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে। মা আমাকে মারতে মারতে বলতে থাকে, কত বড় সাহস তুই আমার আর আমার ছেলের বিরুদ্ধে তোর বাবার কাছে বিচার দিস, আমার ছেলের সাথে হিংসা করিস। মা এসব বলছে আর মারতে লাগলো। অন্যদিকে আমি ব্যথায় শুধু চিৎকার করেই যাচ্ছি আর বলতে লাগলাম, মার মেরো না, খুব ব্যথা পাচ্ছি, প্লিজ মার মেরো না, খুব কষ্ট হচ্ছে। তোর জন্য আমাকে আমার স্বামী থাপ্পড় মেরেছে, তাহলে তুই ভাবিস কি করে তোকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব? খুব শখ না বাবার কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে? মা, আমি কথা দিচ্ছি আর জীবনেও তোমাদের বিরুদ্ধে বাবার কাছে কিছু বলবো না, তবু আমাকে মেরো না, খুব কষ্ট হচ্ছে মা। কেন বাবা, তোমার না খুব শখ মায়ের আদর খাওয়া, তাহলে এখন যখন আদর করছি তাহলে না করছো কেন? মা, আমি তো এমন আদর চাইনি আমি এমন আদর। তাহলে কেমন আদর চেয়েছিলা? তুমি ভাইয়াকে যেমন ভাবে আদর করো আমিও তেমন আদর চেয়েছিলাম। আবার আমার ছেলের সাথে নিজেকে তুলনা করে হিংসা করছিস? এত মার খাওয়ার পরও তো শিক্ষা নেই। না না মা, আমি ভাইয়ের সাথে নিজেকে তুলনা করছি না, আর না হিংসে করছি। প্লিজ মা, আমাকে আর মেরো না। তা হবে না। আজকে যখন তোমাকে আদর করতে এসেছি তখন সম্পূর্ণ আদর না করে ছাড়ছি না। কথাটা শেষ করে আরো জোরে জোরে মারতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম আর ছটফট করতে লাগলাম। আরো কিছু সময় পর মারার পর দেখলো আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। তখন মারা বন্ধ করলো
আজকের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কখনো দেখছি বা শুনছি তুই আমার আর আমার ছেলের বিরুদ্ধে তোর বাবার কাছে বিচার দিছিস বা আমার ছেলের সাথে হিংসা করছিস, তাহলে এর চেয়ে বেশি মারবো। ব্যথার কারণে আমি কিছু বলতে পারছিলাম না। শুধু তাই নয়, আজকে রাতে ভাত তোর বন্ধ। কথাটা শেষ করে মা আমার রুম থেকে চলে গেল আর আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। এই কারণেই বুঝি তোর ভাই আর মা তোর সাথে যা করতো তা কাউকে বলতি না। হ্যাঁ, এবার তো বুঝেছিস আমি এত কথা বা তোদের ভাষায় কেন পেঁচালাম। হ্যাঁ, এত সময় তোদের আমার মায়ের অবহেলার কাহিনী শোনালাম, আর এখন তোদের শোনাবো আমার ভাই আমাকে প্রথম মারার কাহিনী। আচ্ছা, তাহলে বলতে শুরু কর। সেদিনের পর বাবা আসার আগেই আমি সুস্থ হয়ে উঠি। তারপর থেকে মা আর ভাইয়া আমার সাথে আগের ব্যবহার করলেও আমি আর কখনো বাবাকে কিছু বলিনি। তারপর দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। মায়ের পেটে নিধি আসে। মায়ের পেটে নিধি আসার পর থেকে মা কেমন জানি পরিবর্তন হয়ে যায়। আমার সাথে তেমন খারাপ ব্যবহার করে না, সবসময় আমাকে ভাইয়ের মতো আদর করে। মায়ের এমন পরিবর্তনে আমি অনেক খুশি হয়েছিলাম আর মনে মনে চেয়েছিলাম মা যেন সবসময় এমনই থাকে। কিন্তু কথায় আছে না, কিছু চাওয়া কখনো পূরণ হয় না, তেমনি আমার চাওয়া পূরণ হয়নি। নিধি তখন 3 কি 4 বছর, হাঁটা শিখেছে। একদিন মা আমার কাছে নিধিকে রেখে এক কাজে যায়। ভাইয়ের রুমে কোনো একটা কাজ করছিল, বাবা বাড়িতে ছিল না, তাই মা আমার কাছেই নিধিকে খেলতে দিয়ে গিয়েছিল। ছোট থেকে অবশ্য কেন জানি নিধি আমার কোলে আসলে সবসময় হাসতে থাকতো। যতই কান্না করতো না কেন, আমার কোলে আসলেই সবসময় হাসতো। তাই মাও সবসময় আমার কাছে নিধিকে দিয়ে রেখে যেত। তো সেদিনও আমি নিধিকে কোলে নিয়ে আমাদের ঘরের পাশের বাগানে যাই। সেখানে গিয়ে দেখি বিজয় তার কুকুরকে নিয়ে খেলছে। নিধি বাগানে খেলতে ভালোবাসে, তাই আমি নিধিকে বাগানে ছেড়ে দেই আর নিজে বিজয়ের কুকুরের কাছে চলে যাই, কারণ বিজয়ের কুকুরটা আমার অনেক ভালো লাগতো। আমি বিজয়ের কুকুরের সাথে খেলতে থাকি। কিছু সময় পর আমার কানে নিধির কান্নার শব্দ আসে। আমি নিধির দিকে তাকিয়ে দেখি বিজয় একটা ফুল নিয়ে নিধির সাথে টানাটানি করছে আর নিধি কান্না করছে। বিজয়, তুই নিধির সাথে এমন করছিস কেন? এইটা বলে আমি ওদের দিকে যেতে লাগলাম। আমাকে বিজয় ওদের দিকে এগিয়ে যেতে দেখে নিধিকে হালকা ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিধি পাশে থাকা একটা ইটের উপর পড়ে যায় আর নিধির মাথা কিছুটা ফেটে যায়। নিধি চিৎকার করে কান্না করতে থাকে। আমি দৌড়ে বিজয়ের দিকে যেতে লাগলাম আর বললাম, বিজয়, তুই একটা বলের জন্য আমার বোনকে ব্যথা দিলি কেন? আজকে তোকে আমি মেরে ফেলবো। আমার কথা শুনে বিজয় ভয় পেয়ে দৌড়ে চলে গেল, কারণ আমি কিছুটা রাগী স্বভাবে ছিলাম আর নিধির ওপর অনেকটা দুর্বল। বিজয়ের পিছনে বিজয়ের কুকুরটা দৌড়াতে লাগলো। তার সাথে আমি বিজয়কে মারার জন্য ওর পিছনে দৌড়াতে লাগলাম, কিন্তু বিজয় ওদের বাড়ির ভিতরে চলে গেল। অন্যদিকে নিধির কান্নার শব্দ শুনে ভাই আর মা দৌড়ে ঘরের ভিতর থেকে বাইরে চলে আসে। নিধিকে একা একা বাগানের মধ্যে কান্না করতে আর মাথা দিয়ে রক্ত পড়ছে দেখে ভাই রেগে গেল আর মা তাড়াতাড়ি নিধিকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলো। আমি দৌড়ে আসলাম। আমাকে ভাই নিধির কাছে আসতে দেখেই ভাই আমাকে থামিয়ে দিল। সাগর, ওই জায়গায় থেমে যা। ভাইয়া নিধি কান্না করছে, ওকে আমার কোলে দাও, দেখবে নিধি আর কান্না করবে না। চুপ, একদম চুপ। এতই যখন নিধির উপর ভালোবাসা ছিল তাহলে ওকে ছেড়ে গিয়েছিলি কেন? আমি তো বলছি না চুপ, আর একটা কথা বলবি না। ভাই চিৎকার করে আমাকে ধমক দিল। ভাইয়ের ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ ভাইয়াকে এত রাগাতে আমি আগে কখনো দেখিনি। জানি না ভাইয়ের এত রাগের ফল হিসেবে আমার উপর কে আসতে চলেছে। সেদিন আর আমার নিধির সাথে হাসপাতালে যাওয়া হয়নি। নিধিকে বাড়িতে আনার পর আমি নিধিকে দেখতে গেলেও মা আর বিশেষ করে ভাইয়া আমাকে নিধিকে দেখতে দেয়নি। ভাইয়া আমাকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দেয়। সেদিন রাতে মা বাবা ভাইয়া কেউ আমাকে খাবার খেতে দেয়নি। রাতে ভাইয়া আমার রুমে আসে। আমি বিছানায় জড়সড় হয়ে শুয়েছিলাম। ভাইয়াকে দেখিয়ে বিছানা থেকে উঠলাম। ভাইয়া, তুমি আমাকে নিধির কাছে নিয়ে যেতে এসেছো? তোর নিধির কাছে যাওয়ার অনেক ইচ্ছে, তাই না? হ্যাঁ, নিয়ে যাবে আমাকে? এতই যখন ইচ্ছে ছিল তাহলে নিধিকে ব্যথা পেতে দিলি কেন? বিশেষ করে আমি ইচ্ছে করে ওকে ব্যথা পেতে দেইনি। ভাইয়া কিছু না বলে নিজের প্যান্টের বেল খুলতে লাগলো। এ কি ভাইয়া, তুমি তোমার বেল খুলছো কেন? কেন খুলছি তুই বুঝতে পারিস না? না। দাঁড়া, বোঝাচ্ছি। ভাই আমাকে মারতে শুরু করলো। আমি চিৎকার করছি, ভাই আমাকে মারছো কেন? তোকে মারবো না তো কাকে মারবো? তোর জন্য আমার আদরে বোনটা শরীর থেকে রক্ত পড়েছে, তোকে আমি আজকে ছাড়বো না। ভাই বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। তোর দোষ আছে নাকি না নাই আমি ভালো করে জানি। ভাই প্লিজ আমাকে মেরো না, খুব কষ্ট হচ্ছে। চিৎকার করে কথাগুলো বলছি আর ব্যথায় ছটফট করছি, তবুও ভাই আমাকে মারা বন্ধ করেনি। মা একবার আমার চিৎকার শুনে রুমে এসেছিল, কিন্তু ভাইয়াকে না আটকে আমার রুম থেকে চলে গেছে। সেই দিনই ছিল প্রথম দিন ভাইয়া আমাকে যেদিন মেরেছে। তারপর থেকে ভাইয়ের যখন ইচ্ছে হতো
যখনই রাগ হতো কারণ না কারণে, আমার দোষ থাকুক বা না থাকুক, সবসময় আমাকে মারতো। সবসময় ভাই নিজের রাগ আমার উপরে ছাড়তো। মা ভাইয়াকে তেমন কিছু বলতো না। সেদিনের পর থেকে ওই বাড়িতে আমার জন্য তেমন খাবার রান্না হতো না। সারাদিনে বা রাতে যে কোনো একবেলা আমার পাকে খাবার জুটতো। অবশ্য যে নিধির জন্য আমাকে ভাইয়া তো মেরেছিল, সেই নিধি আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না। সবসময় তার আমার লাগতোই, আর এখনও লাগে। আমাকে ছাড়া তার চলেই না। তার সাথে নিধি বড় হওয়ার পর যে দুবেলা আমার পাকে খাবার জুটতো না, সেই দুবেলাও নিধি আমাকে তার ভাগের অর্ধেক খাবার খাইয়ে দিত। কথাগুলো শেষ করেই হাত দিয়ে চোখ মুছেই জয় এবং রাজু আর সিয়ামের দিকে তাকিয়ে দেখি ওদের চোখের কোনো জল। খিরে, তোদের চোখের কোনো জল কেন? তুই ছোট থেকে এতটা কষ্ট সহ্য করছিস। এইগুলো এখন আর আমার কাছে কষ্ট মনে হয় না। তবুও একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? তোর মা বা ভাইয়ার কি একটু দয়া হয় না তোর উপর? দয়া হলে কি এমন নির্মমভাবে মারতে পারতো? এত অত্যাচার সহ্য করে তুই ওই বাড়িতে থাকতে পারিস কি করে? অভ্যাস হয়ে গিয়েছে রে। সাগর, তোর আর ওই বাড়িতে থাকতে হবে না। তুই আজকেই আমাদের বাড়িতে চলে আয়। না রে, তা হয় না। কেন হয় না? কারণ ওই বাড়িতে আমার পরিবার আছে। যে ভাই তোকে মারে, যে মা তোকে অবহেলা করে, তুই তাদের পরিবার বলছিস? তাদের জন্য ওই বাড়িতে থেকে যেতে চাচ্ছিস? তাদের ছাড়াও তো সেই বাড়িতে আরো মানুষ আছে। তুই কার কথা বলছিস? সেই বাড়িতে আমাকে ভালোবাসার মতো আমার বাবা আছে, আর আমাকে চোখে হারানোর আমার প্রিয় বোনটা আছে। ওকে ছাড়া আমি কোথাও গিয়ে শান্তি পাবো না রে। ওখানে থাকলে তোকে ওরা মেরে ফেলবে। আমার বোনের জন্য আমাকে মরতেও হয় যদি, তাহলে আমি রাজি। এখন এসব বাদ দে, ক্লাস করতে হবে, চল। আমাদের আর কথা বলতে না দিয়ে সাগর হাসি মুখে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে চলে গেল। আমরাও চোখ মুছে ক্লাসে চলে আসি। এই ছিল আমার এতিম বন্ধুর কাহিনী, বুঝেছিস তুই? এরপর যদি আর কখনো তোদের ওই পাপি মুখ দিয়ে আমার এতিম বন্ধুর নামে একটা খারাপ কথা শুনেছি, তাহলে সত্যি করে বলছি, আমি তোদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথাটা মাথায় রাখিস। জয় আরোহী এবং ওর বন্ধুদের হুমকি দিয়ে রাজু, সিয়াম এবং রিয়াদকে নিয়ে ওদের সামন থেকে চলে যেতে লাগলো। এত সময় আমার জীবন কাহিনী শুনে আরোহী আর ওর বন্ধুদের চোখেও জল চলে এসছে। সব থেকে বেশি জল আরোহীর চোখ দিয়ে পড়েছে। তার সাথে আরোহী অনেক কষ্ট পেয়েছে, কারণ আরোহী যে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কী করেছে তার সব কিছু আরোহীর চোখের সামনে করতে শুরু করে দেয়। আর সেই সব ঘটনা আরোহীকে আরও বেশি করে কষ্ট দিতে শুরু করলো। কারণ আরোহী এখন বুঝতে পারছে, একটা ছেলে যে ছোট থেকে কষ্ট পেয়ে বড় হয়েছে, তার সাথে এমন করা ঠিক হয়নি। তাছাড়া আরোহীর কানে এখন শুধু একটা কথাই বাজছে, আর তা হলো, জানো আরোহী, আমি না জীবনেও কোনোদিন ভাবিনি কেউ আমাকে কোনোদিন এতটা ভালোবাসবে। হয়তো কখনো কোনো ভালো কিছু করেছিলাম, তাই এখন তোমার এত ভালোবাসা পাচ্ছি। কথাগুলো আর অন্য কারো না, কথাটা আমার। কোনো একদিন আমি নিজে আরোহীকে বলেছিলাম, আর সেই কথাগুলো আরোহীর কানে বাজছে। এই কথাগুলোর উত্তর যখনই আরোহী আমার কাছে জানতে চেয়েছে, তখন আমি একটা হাসি দিয়ে উড়িয়ে দিয়েছি। কখন আর আরোহীকে এর উত্তর বলা হয়নি, কারণ আমি চাইতাম না কেউ আমার অতীতের করুণ কাহিনী শুনে আমাকে ভালোবাসুক। অতীতের করুণ কাহিনী শুনে যদি কেউ আমাকে ভালোবাসে, তাহলে সেটা ভালোবাসা নয়, বরং করুণা। কিন্তু আমাকে আরোহী হারে হারে বুঝতে পারছে কেন আমি সেসব কথাগুলো বলতাম। আরোহী, আরোহী কল্পনার জগতে বিভোর। এই আরোহী, কিছু বলেছিলি? আরোহী কল্পনার জগৎ থেকে বের হয়ে এসেই, হ্যাঁ, কি বলেছিলি আবার বল। তোর কি মনে হয় ওরা সাগরের ব্যাপারে যা বলে গেল তা কি সত্যি? আমার মনে হয় সত্যি, কারণ আমি যখন সাগরের বাড়িতে যেতাম তখন আমার কেন জানি মনে হতো সাগরের সাথে ওর মা আর ভাইয়ার মধ্যে কিছু একটা সমস্যা চলছে। তুই সাগরকে কখনো জিজ্ঞেস করিসনি? করেছি। ও তোকে বলেনি? না রে, যখনই জিজ্ঞেস করেছি তখনই মুখের ভেতরে একটা হাসি এনে কথা ঘুরিয়ে ফেলতো। আমিও আর ওকে জোর করতাম না। তাই বলে কোনো মা নিজের সন্তানকে এমন অবহেলা করতে পারে? হোক সে এতিম, তবুও ছেলে। তাছাড়া সাগরের সাথে যে এত কিছু হয়েছে বা হচ্ছে, কখনো তো ওকে দেখে বোঝা যায়নি। আমরা নয় সাগরের সাথে তেমন মিশতাম না, কিন্তু আরোহী, তুই তো সবসময় সাগরের সাথে থাকতি। তুই কি কখনো বুঝিসনি সাগরের মনের ভেতরে এত কষ্ট লুকিয়ে রেখেছে? না, রবে, ও কখনো আমাকে বুঝতেই দেয়নি ওর মনের ভেতর এত কষ্ট লুকিয়ে রয়েছে, আর না আমাকে কখনো বলেছে। এই আরোহী, তুই কান্না করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, তোর শত্রু জীবনের শুরু থেকেই এত কষ্ট পেয়ে আসছে। নীলিমা,
এইভাবে বলিস না রে, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে কিন্তু কেন? সাগরের জন্য। তুই এসব কি বলছিস? তোর আবার কষ্ট হচ্ছে সাগরের জন্য? হাসালি রে। আমি যখন তোকে বারবার বলতাম সাগরের সাথে এমন কিছু করিস না, তখন তো আমার কথার দাম দিতি না, আর এখন বলছিস ওর জন্য তোর কষ্ট হচ্ছে। সত্যি বলছি রে, এখন আমি বুঝতে পারছি আমি এতদিন কি ভুল করেছি। একটা অবহেলিত ছেলেকে ভালোবাসা দেওয়ার পরিবর্তে তার সাথে ছলনা করেছি। পুরনো দিনের কথাগুলো মনে পড়তেই এখন খুব খারাপ লাগছে রে। আরোহী, কান্না করিস না, এখন আর কান্না করে লাভ নেই। লাভ আছে কি নেই তা আমি জানি না, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে এখন মেরে ফেলবে। এখন এইসব ভেবে লাভ নেই। আমার কথা তখন শুনলে তোর আজকে ওই দিন দেখতে হতো না। আমি এত কিছু জানি না। আমাকে সাগরের কাছে যে কোনো মূল্যে ক্ষমা চাইতে হবে, না হলে যে আমি বেঁচে থেকেও লাশ হয়ে যাব রে। সাগরের ঠিকানা তো জয় আর ওর বন্ধুরাই তোকে দিতে পারবে, আর আমার মনে হয় না ওরা তোকে সাগরের ঠিকানা দেবে। দরকার পড়লে ওদের পা ধরবো, তাও যে কোনোভাবে সাগরের ঠিকানা নিয়ে ওর সাথে দেখা করে আমি ক্ষমা চাইবই। আরোহী, দেখ ওই দূরে জয় জানি কার সাথে কথা বলছে। কোথায়? ওই যে ওইদিকে তাকিয়ে দেখ। রিয়ার ইশারা করা জায়গায় আরোহী তাকিয়ে কিছুটা অবাক হয়ে যায়, কারণ জয় যার সাথে কথা বলছে সে যে এখানে আসবে তারই ভাবতে পারেনি। আরোহী সামনের দিকে তাকিয়ে দেখে জয়ের আজুরিয়াত আর সিয়াম একটা ছোট মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে। মেয়েটা কান্না করছে, আর ওরা চারজন মেয়েটির চোখের জল বারবার মুছে দিচ্ছে। মেয়েটি বেশি বড় না, মেয়েটি অষ্টম শ্রেণীর ছাত্রী। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, মেয়েটি আর কেউ না, আমার বোন নিধি। নিধির স্কুল থেকে আমার ভার্সিটি অনেক দূরে, তাই আরোহী নিধিকে এখানে দেখে এতটা অবাক হয়েছিল। আরোহী, মেয়েটা কে রে? আর জয় ওরা মেয়েটির সামনে এমন করে বসে রয়েছে কেন? মেয়েটি সাগরের ছোট বোন নিধি। নিধি? কি ও এখানে কি করে? এখন তো ওর স্কুলের সময়, আর স্কুল তো ভার্সিটি থেকে অনেকটা দূরে। নিধি এখানে আসলে কি করে? আমি জানি না। তাহলে চল একটু এগিয়ে গিয়ে শুনি সাগরের বোনের সাথে ওরা কি বলছে। হ্যাঁ চল। ওরা এক পা করে নিধির দিকে এগিয়ে আসলো। ওদের থেকে কিছুটা দূরে গিয়ে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগলো। জয় ভাই, বলো না আমার ভাইয়া কোথায়, একটু বলো না আমার ভাই কোথায়। তুমি তো জানো আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারি না, একটু বলো না আমার ভাইয়া কোথায়। পাগলি মেয়ে, তোমার ভাই তোমার কথা রেখেছে। কোন কথা? তুমি বলতে না তোমার ভাইকে এখন থেকে চলে যেতে, যাতে ও আর তোমার বাবা মা আর বড় ভাইয়ের হাতের মার না খায়। তাই তো তোমার ভাই এই শহর থেকে চলে গিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো, আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি চিনি আমার ভাইয়াকে, আমার ভাইয়া এই শহরেই আছে। না রে বোন, আমরা মিথ্যা কথা বলছি না। সাগর সত্যি আমাদের ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছি? আমরা নিজেরাও জানি না রে সাগর আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছে। তোমরা সবাই মিথ্যা কথা বলছো। আমি বুঝেছি তোমরা চাও না আমি আমার ভাইয়ের সাথে কথা বলি, তাই তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলছো। তোমাকে তোমার ভাইয়ের কাছে থেকে দূরে রেখে আমাদের কি লাভ? আমি এত লাভ ক্ষতির হিসাব জানি না, আর বুঝিও না। আমি শুধু আমার ভাইকে চাই। তোমরা আমার কাছে আমার ভাইকে এনে দাও, না হলে আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাও। তোমার কি মনে হয় সাগর যদি আমাদের কাছে থাকতো তাহলে কি আমরা সাগরকে একা রেখে ভার্সিটিতে আসতাম? আমি এত কিছু জানি না। আমার ভাইয়াকে চাই মানে চাই। সে কবে থেকে ভাইয়াকে দেখার জন্য, ভাইয়ের সাথে কথা বলার জন্য স্কুলে পালি তোমাদের ভার্সিটিতে এসেছি, কিন্তু এতদিন না দেখছি ভাইয়াকে, না দেখছি তোমাদের। আর আজকে যখন তোমাদের পেয়েছি তখন আর ভাইয়ের কাছে না গিয়ে বাড়িতে যাব না। নিধি, এইটা কিন্তু ঠিক না। কেউ স্কুল পালায়, সাগর যদি কোনোদিন জানতে পারে তুমি স্কুল পালিয়ে এখানে আসছো তাহলে কিন্তু খুব রাগ করবে। আমি ভাইয়ের রাগ ভাঙিয়ে নিব। তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অন্য কোনো সময় আসলে আর বাড়ির কেউ জানতে পারলে আমাকে আর বাড়ি থেকে বেরই হতে দিবে না। তাই বলে স্কুল পালিয়ে এইভাবে আসা তোমার একদমই ঠিক হয় নাই। এখন তাড়াতাড়ি চলো। কোথায়? ভাইয়ের কাছে নিয়ে যাবে? না, তোমাকে স্কুলে দিয়ে আসবো। আর ভাইয়া? বিশ্বাস করো, আমরা সত্যি বলছি। সাগর কোথায় আমরা জানি না। সাগর একটু সুস্থ হয়েই আমাদের কাছে একটা চিঠি লিখে তোমাকে দেখে রাখার জন্য বলে চলে গিয়েছে। কোথায় গিয়েছি?
তা আমরা নিজেরাও জানি না। এখন তাহলে আমি আমার ভাইয়ের খবর জানবো কি করে? নিধি, কান্না করো না। আমরা যতদূর সাগরকে চিনেছি, সাগর আবার ফিরে আসবে। কবে? ঠিক জানি না, কিন্তু আসবে ঠিকই, কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। অন্তত তোমার জন্য ও একদিন ফিরে আসবে। আর আর কি? আর সাগর একদিন না একদিন আমাদের সাথে যোগাযোগ করবেই। কারণ কি জানো? কি? সাগর ওর ওই পিচ্চি বোনটাকে খুব ভালোবাসে, তাই পিচ্চিটার খোঁজ না নিয়ে ও বেশি দিন থাকতে পারবে না। আর তাই তো আমরা সব বন্ধুরা মিলে অপেক্ষা করছি সাগরের ফিরে আসার, যাতে ওকে খুব করে বকতে পারি আমাদের না বলে এইভাবে পালিয়ে যাওয়ার কারণে। না, তোমরা কেউ আমার ভাইকে বকবে না। আমার ভাইকে আমি একা বকবো। ঠিক আছে, তুমি একাই বকো। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুল দিয়ে আসি। আর হ্যাঁ, এরপর থেকে আর কোনোদিন এইভাবে স্কুল পালিয়ে আসবে না। তাহলে আমি জানবো কি করে তোমাদের সাথে আমার ভাইয়ার যোগাযোগ করেছে কিনা? তোমার বাবাকে বলিও একটা মোবাইল কিনে দিতে, আর তারপর আমার কাছে থেকে আমার নাম্বার নিয়ে যেও। সাগর আমাকে ফোন করলে আমি তখন তোমাকে জানিয়ে দিব। আচ্ছা, আমি আজকেই বাবাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে এনে দিতে। সে নয় বলিও। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুল দিয়ে আসি। হ্যাঁ, চল। জয়, রাজু, রিয়াদ আর সিয়াম নিধিকে নিয়ে নিধির স্কুলের দিকে রওনা হলো। অন্যদিকে ওরা নিধিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর রিয়া আরোহীকে বলল, আরোহী, ওরা কি সত্যি সাগরের কোনো খবর জানে না? এটা কি করে সম্ভব? আরোহী সেদিন না বললো সাগরকে ওর বাবা আর ভাইয়া যখন মারছিল তখন ওরা চারজনই ওকে ওনাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে গিয়েছে। তাহলে ওরা এখন সাগরের কথা জানবে না কেন? ওরা যদি জানতো তাহলে ওরা সাগরের প্রাণপ্রিয় বোনকে মিথ্যে কথা বললো কেন? এইটাই তো বুঝতেছি না। আরোহী, তুই কি বুঝতে পারছিস ওরা কেন নিধিকে বললো না সাগরের কোথায়? আমার মাথায় কিছুই ঢুকছে না রে। দেখ, আমার মাথায় দুইটা কারণ আছে যার জন্য ওরা নিধিকে বললো না। কি কারণ? হয়তো ওরা আসলে জানে না সাগর কোথায়, আর না হলে ওরা চায় না সাগর কোথায় আছে তা কেউ জানুক। ওরা কেন চাইবে না সাগর কোথায় আছে তা কেউ জানুক? ওদের হয়তো সাগর কাউকেই বলতে না করেছে। তাছাড়া আরো একটা কারণ হতে পারে। কি কারণ? জয় এবং বাকিরা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল বা আমাদের দেখে ফেলেছিল যে আমরা ওদের পিছনে আছি আর দাঁড়িয়ে ওদের কথা শুনছি, তাই ওরা আমাদের সাগরের কথা জানাতে চাচ্ছিল না। এইটাও হতে পারে। আরোহী, এখন তাহলে কি করবি? জানি না রে। আরোহী, কোথায় যাচ্ছিস? বাড়িতে। ক্লাস করবি না? না, আজকে ক্লাস করতে ভালো লাগছে না। কথাটা শেষ করে আরোহী তাড়াতাড়ি হেঁটে ওদের কাছে চলে আসতে লাগলো। আরোহী তাড়াতাড়ি গেটের বাইরে এসে লোকটা অটোরিকশায় উঠে বসলো। তার সাথে বারবার হাত দিয়ে নিজের চোখে জল মুছতে লাগলো। আরোহী অটোরিকশায় উঠে বারবার ড্রাইভারকে বলে দিচ্ছে কোথায় যেতে হবে। আরোহী অটোরিকশায় বসে নিজের বাড়িতে যাওয়ার পরিবর্তে দেখতে দেখতে নিধির স্কুলের সামনে চলে আসলো। তার মানে এত সময় ধরে আরোহী অটোরিকশায় বসে জয়, রাজু, রিয়াদ আর নীলিমাকে অনুসরণ করছিল। আরোহী হয়তো ভেবেছিল নীলিমার কথাই ঠিক হবে। জয় এবং বাকিরা ওদের দেখে নিধিকে মিথ্যা কথা বলেছে, আর এখন নিধিকে নিয়ে তারা আমার কাছে আসছে, তাই ওদের অনুসরণ করে এখানে আসা। কিন্তু আরোহী এখানে সে বুঝতে পারলো ও ধারণা ভুল। সত্যি জয় এবং বাকিরা নিধিকে নিয়ে ওর স্কুলেই নিয়ে এসছে। জয় নিধিকে তার বাইক থেকে নামিয়ে দিয়ে বলল, শোনো নিধি, এমন স্কুল পালিয়ে আর কখনো কোথাও যাবে না। তুমি তো জানো সাগর তোমাকে আর তোমার পড়ালেখা নিয়ে কতটা দুর্বল ছিল। ও যদি কখনো জানতে পারে তুমি ওকে খোঁজার জন্য নিজের পড়ালেখা অবহেলা করছো, তাহলে সাগর কতটা কষ্ট পাবে তুমি নিশ্চয়ই জানো। তুমি কি চাও তোমার ভাই তোমার জন্য কষ্ট পাক? না। তাহলে এমন আর কখনো করিও না। কিন্তু আমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়া কোথায় আমরাও জানি না, কিন্তু আমরা যদি কখনো জানতে পারি তাহলে তোমাকে নিশ্চয়ই জানাবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। এবার তুমি স্কুলে ফিরে যাও। আর কখনো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বলবে, আমরা সবসময় তোমার পাশে আছি। যেমনটা সাগর থাকতো, মনে থাকবে তো? এখন তুমি স্কুলে যাও আর আমরা ভার্সিটিতে ফিরে যাই। নিধি চোখ মুছতে মুছতে স্কুলের ভিতর চলে গেল, আর জয় আর বাকিরা ভার্সিটিতে ফিরে গেল। কিন্তু আরোহী আর ভার্সিটিতে না গিয়ে সরাসরি বাড়িতে চলে গেল। আরোহী যখন চোখ মুছতে মুছতে বাড়ির ভেতর ঢুকছিল তখন আরোহী তার মায়ের সামনে পড়ে যায়। আরোহী, তুই কান্না করছিস কেন? কোথায়? আমি তো কান্না করছি না। তাহলে তোর চোখে জল কেন? চোখে কি জানি পড়ছিল, তাই জল বের হচ্ছে।
কোথায় দেখি? আমি ফেলে দিয়েছি, আর দেখা লাগবে না। সে না হয় না দেখলাম, কিন্তু তুই আজকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলি কেন? কেন আজকে ক্লাস হয়নি? হয়েছে, আমি ইচ্ছে করেই চলে এসেছি। তোর কি শরীর খারাপ লাগছে? উফ মা, একবার বললাম না আমি এমনিতেই চলে এসেছি, তারপরেও এত প্রশ্ন করছো কেন? যদি আমার তাড়াতাড়ি বাড়ি ফেরার তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি আবার বাইরে চলে যাব। তোর বাড়ি ফেরা নিয়ে আমার কি অসুবিধা থাকবে? তাহলে প্লিজ আমাকে আর প্রশ্ন করো না, এমনিতেই ভালো লাগছে না, তার উপর তোমার এই প্রশ্নগুলো আরো বেশি বিরক্ত করছে নিজের রুমের দিকে যেতে যেতে। সে না হয় হলো, কিন্তু তুই ভাত খাবি না? না খাবো না, তোমার ভাত তুমি খাও। কথাটা শেষ করে আরোহী নিজের রুমে গিয়ে ধপাস করে দরজাটা লাগিয়ে দিল। যা বাবা, আমি কি এমন বললাম যার জন্য আমার সাথে এমন করলো? না, এই মেয়ের ভাব ভাব আমার মোটেও ভালো লাগে না। আরোহীর মা কথাগুলো বলে নিজের রুমে চলে গেল। অন্যদিকে আরোহী দরজা বন্ধ করে কাঁধের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে মেরে দিয়ে লাফ দিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। আরোহী বিছানায় শোয়া মাত্রই আরোহীর চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আরোহীর বারবার শুধু আমার কথাই মনে হতে লাগলো। আরোহী আমার কথা মনে করে আমার সাথে হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আর যারা পুরো গল্প শুনতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা পুরো গল্প শুনে নেবেন। ধন্যবাদ।